বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাষ্ট্রের বাংলাদেশের স্বার্থ রক্ষায় যা করতে হবে এ বিষয়ে প্রতিবেদন লিখেছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া, যিনি ডায়াসপোরা ফর জাস্টিস এর প্রতিষ্ঠাতা। এর সাথে অন্যান্য সংগঠনের সাথে তিনি জড়িত আছেন। তো এই প্রতিবেদনে মূলত তিনটা বিষয় আমি লক্ষ্য করেছি। সেটা হচ্ছে, প্রথমত, যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি, সেই বিষয়ে তা আসলে কি কি বিষয় সেখানে এফেক্ট করে, বা একটা পররাষ্ট্রনীতি নির্ধারণটা হয় আসলে কিসের মাধ্যমে, এই বিষয়টা তিনি তুলে ধরেছেন। দ্বিতীয়ত, অন্যান্য দেশ এই ক্ষেত্রে কি ভূমিকা রাখে, এবং বাংলাদেশ এই পর্যন্ত গত অনেক বছর বাংলাদেশ স্বাধীনতার পর থেকে কিভাবে বাংলাদেশ আসলে এই জায়গায় নিজেকে সংযুক্ত করে রেখেছিল এবং সেটা কতটুকু কার্যকর ছিল। এবং তৃতীয়ত, বর্তমানের প্রেক্ষাপটে বাংলাদেশে আসলে কি করা উচিত, কোন দিকে বাংলাদেশ বেশি মনোযোগ দিলে স্বার্থ সুরক্ষায় এটা আরো বেশি কার্যকর হবে, এই তিনটা বিষয় তিনি ফুটিয়ে তুলেছেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়গুলোতে সরাসরি, বা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়গুলোতে সরাসরি একটা কাজের নমুনা উনি বাস্তবে অনেক বছর দেখেছেন। তো সেই ক্ষেত্রে ওনার অভিজ্ঞতা থেকে এই প্রতিবেদনটা লেখা আর কি। তো প্রথমেই চলে যাই শুরুর দিকে। যে আমরা সকলেই জানি যে যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি, এটা আসলে 1990 সালে, যেটা স্নায়ুযুদ্ধের পরবর্তীতে দেখা যায় যে এক মেরুকরণ যে বিশ্ব ব্যবস্থা, সেখানে যুক্তরাষ্ট্রের আধিপত্য অনেক বেশি ছিল। যে এক মেরুকরণ বিশ্ব ব্যবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সময় বিভিন্ন প্রতিদ্বন্দ্বী জেগে উঠেছে বা ওঠার চেষ্টা করেছে। বর্তমানে বহুমেরু কেন্দ্রিক চলতেছে আর কি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বী যেমনই থাকুক না কেন, যুক্তরাষ্ট্রের সেই নীতি নির্ধারণ যে কৌশলটা, সেখানে সবাই কি করছে, নিজের স্বার্থটা সম্পূর্ণ নিশ্চিত করার জন্য যোগাযোগ তৈরি বা সেটা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা সকলেই করে গিয়েছে। এক্ষেত্রে আমরা অনেক বৃহত্তর দেশ চীন হতে শুরু করে খুবই ক্ষুদ্রতম দেশ সিঙ্গাপুর এবং কি কাতারকেও দেখতে পারি, যে তারাও কি যুক্তরাষ্ট্রের এই অভ্যন্তরীণ নীতি কাঠামোতে নিজেদের স্বার্থ সুরক্ষায় সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছে। এবার আসি যে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সাথে আসলে স্বার্থ রক্ষার বিষয়গুলো কি কি আছে। যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বলি, আমাদের যে রপ্তানি হয়, সেই রপ্তানির মধ্যে রেডিমেড গার্মেন্টস এর সবচেয়ে বেশি যদি দেশ হিসেবে চিন্তা করি, তাহলে সবচেয়ে বেশি কিন্তু যুক্তরাষ্ট্রেই রপ্তানি হয়। কিন্তু যদি একটা গ্রুপ হিসেবে চিন্তা করি তাহলে ইউরোপীয় ইউনিয়ন, কিন্তু যদি ইন্ডিভিজুয়াল দেশ হিসেবে চিন্তা করি তাহলে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে আমরা পোশাক রপ্তানি করে থাকি। এছাড়াও সেখানে আমাদের দেশের মধ্যে অনেক ইনভেস্টমেন্ট আছে যুক্তরাষ্ট্রের, প্লাস আমাদের প্রযুক্তি ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আছে যুক্তরাষ্ট্রের। এছাড়াও অন্যান্য অনেক জায়গায় গবেষণা, জিএসপি সুবিধা, গভীর সমুদ্রে সম্পদ আহরণ, এই সকল ক্ষেত্রেও কি যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে। আর এটা ছিল বর্তমানের দিক। এছাড়াও রোহিঙ্গা প্রত্যাবর্তনের ব্যাপারে যদি বলি, আন্তঃসীমান্ত মাদক চোরাচালান এই ব্যাপারে, মানব পাচার রোধ, মিয়ানমার এবং ভারতীয় সীমান্তে যে নানামুখী হুমকি বা অস্থিরতা, এইটা ভূরাজনৈতিক যে চ্যালেঞ্জগুলো, এগুলো মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্রের যদি আমরা যুক্তরাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করতে পারি, বা বাংলাদেশের আসলে উল্লেখযোগ্য পরিমাণ মিত্রতা দরকার যুক্তরাষ্ট্রের সাথে এই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। কিন্তু দুঃখজনক বিষয়, যেটা প্রথমেই বললাম, যে দীর্ঘদিনের পর্যবেক্ষণের মাধ্যমে সুলতান মোহাম্মদ জাকারিয়া স্যার দেখিয়েছেন যে আসলে আমরা যেই অ্যাপ্রোচে আগাই, সেই অ্যাপ্রোচটা আসলে কতটা কার্যকরী, এটা ততটা কার্যকরী নয় আমাদের। সেই ক্ষেত্রে দেখা গেছে কি, আমাদের যেই যে প্রচলিত পদ্ধতিগত যে সিস্টেম বা প্রচেষ্টাটা, এটা প্রায় মানে যেটা আসলে হওয়া উচিত সেটা অনুপস্থিত, আর যেটা হচ্ছে সেটা আসলে অতটা ভালো হচ্ছে না। আচ্ছা, এর কারণটা কি? এই যে যে দুর্বলতাটা বাংলাদেশের রয়েছে, এই বাংলাদেশের দুর্বলতাটা কাটানোর উপায়টা কি? আচ্ছা, এই উপায় যদি বুঝতে চাই তাহলে বুঝতে হবে যে যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র বিষয়ক নীতি নির্ধারণ হয়, এটা আসলে কার কার প্রভাব থাকে। এই ক্ষেত্রে তিনি দেখিয়েছেন যে দুইটা ক্ষেত্র আমরা দেখতে পারি। একটা হচ্ছে দৃশ্যমান, যেটা আমরা সবাই স্বচক্ষে দেখি, যারা আসলে সরাসরি প্রভাব ফেলছে, আর একটা অদৃশ্য। এই দুইটা ক্রিয়ার ক্রিয়ানক আছে। তো তারা কি করে, তারা আসলে অ্যাক্টর যেটাকে বলি, তারা হচ্ছে অ্যাক্টর। এই সকল কাজের অ্যাক্টর হচ্ছে তারা।
তো এই অ্যাক্টর গুলো কি করে, এই অ্যাক্টর গুলো নানাভাবে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণ সম্পর্কে সম্পৃক্ত। তার মধ্যে যে আমরা প্রথম পক্ষের কথা বললাম, দৃশ্যমান যারা আছে তারা হচ্ছে সরাসরি নীতি নির্ধারণ করে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এক্ষেত্রে প্রেসিডেন্ট, জাতীয় নিরাপত্তা পরিষদ, প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা, হোয়াইট হাউসের সিনিয়র কর্মকর্তা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এরা হচ্ছে যাদের দৃশ্যমান এবং সরাসরি তারা নীতি নির্ধারণের ক্ষেত্রে থাকে। দ্বিতীয় আরেকটা পর্যায়ে আছে, যেমন স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারা কিভাবে করে, তারা বিভিন্ন দেশে তাদের দূতাবাস আছে, সেই দূতাবাস থেকে তারা তথ্য নেয় মাঠ পর্যায়ে, সেই তথ্য সংগ্রহ করার মাধ্যমে তারা কি করে থাকে, তারা আসলে এই কাজগুলো করে থাকে। একটা তথ্য লুপ আছে, সেই তথ্য লুপের মাধ্যমে বিশ্লেষণ করে তারা বিভিন্ন দেশকে জাজ করে থাকে। গেল, এই দুইটা স্তর গেল। কিন্তু এই দুই স্তরের বাইরেও আরেকটা আছে, সেটা হচ্ছে তাদের প্রতিরক্ষা দপ্তর এবং তাদের গোয়েন্দা সংস্থা, যেটাকে সিআইএ বলি। তাদেরও কি গুরুত্ব অন্যতম। কিন্তু কি দেখা যায় কি, এই সকল বিষয়ে বাইরের দেশের প্রভাবটা আসলে আমাদের মতো ক্ষুদ্র দেশের প্রভাবটা অত বেশি ফেলা যায় না। এইখানে তাদের যেই নীতি নির্ধারণের ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ প্রভাবক আছে, অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক। এই থিঙ্ক ট্যাঙ্ক গুলো কি আসলে, বিভিন্ন জায়গায় আমরা দেখি শার্ক ট্যাঙ্ক, যেগুলো ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে কাজে লাগে, অন্যান্য জায়গায় বিভিন্ন শো হয়। তো এইরকম থিঙ্ক ট্যাঙ্ক হচ্ছে একটা নীতি নির্ধারণ যে চিন্তাগুলো করে, এই চিন্তা এবং কর্মধারার একটা গ্রুপ। আমাদের দেশে কি হয়, আমাদের দেশে যদি থিঙ্ক ট্যাঙ্কের কথা বলি, আমলাতন্ত্র সবার প্রথম চলে যায়। কিন্তু যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বিভিন্ন ব্যাপারে মতামত কিন্তু ভার্সিটির প্রফেসর থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশন, প্রতিষ্ঠান, এরকম বিভিন্ন কেউ কি পরামর্শ দিয়ে থাকে, ব্রেইন বলা যায় তাদেরকে। যেমন যদি আমি বলি, ডেমোক্রেট পার্টির সঙ্গে যুক্ত আছে জগৎখ্যাত ব্রুকিংস ইনস্টিটিউট, এটা একটা থিঙ্ক ট্যাঙ্ক। আবার যদি বলি রিপাবলিকান পার্টির সাথে, তাহলে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট, এছাড়াও রয়েছে র্যান্ড হ্যানসন সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেস, হেরিটেজ ফাউন্ডেশন, এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, যারা হচ্ছে কি এই সকল পার্টির মস্তিষ্ক হিসেবে কাজ করে, ব্রেন হিসেবে কাজ করে, এবং তারা সব সময় কি পরামর্শ দিয়ে থাকে। এই এই চিন্তা, এই থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে যারা থাকে তারা বিভিন্ন চিন্তক, বিশ্লেষক, একাডেমিক, গবেষক, তারপরে আরো বিভিন্ন লোক এদিকে জড়িত। তো এই সব মিলিয়ে তাদের এই গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম। তাহলে যুক্তরাষ্ট্রের ইকোসিস্টেমে আমরা তিনটা জিনিস পেলাম। এক নাম্বার হচ্ছে কি, সরাসরি নিযুক্ত, সরাসরি নিযুক্ত। দুই নাম্বার হচ্ছে কি, তাদের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান, তো বিভিন্ন প্রতিষ্ঠান। এবং তিন নাম্বার হচ্ছে এই থিঙ্ক ট্যাঙ্ক গুলো, এই থিঙ্ক ট্যাঙ্ক, থিঙ্ক ট্যাঙ্ক। এই তিনটা জিনিস হচ্ছে তাদের বেশি গুরুত্বপূর্ণ। এবং আমাদের প্রথাগত যে আমরা লবি সিস্টেমে আসলে আমরা সবসময় লবিস্ট নিয়োগ করে কাজ করতে চাই, তারা মূলত ওই কাজটা সম্পূর্ণ আদায় করতে পারে না। সুতরাং আমাদের অন্য জায়গায় চিন্তা করা উচিত, যেটা কিনা ভারত, চীন, রাশিয়া, সিঙ্গাপুর, কোরিয়া এরা করে আসছে। এরা উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ করে এই সকল থিঙ্ক ট্যাঙ্কের ক্ষেত্রে, মাঝে মাঝে রাষ্ট্রীয় উদ্যোগে, কখনো কখনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বেসরকারি উদ্যোগে তারা এই কাজটা করে থাকে। তো এটা আসলে কি, এই ইকোসিস্টেমটা যেটা আমরা বাংলাদেশে বেশি লক্ষ্য করি না, আমরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন লবিস্ট নিয়োগ দেওয়া বা অন্য বিভিন্ন রকমের কাজ করে থাকি। আসলে এইভাবে তৎপরতা চালালে ভালো ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যায় না, বরঞ্চ টাকাই খরচ হয় আমাদের। তো এই ক্ষেত্রে আমাদেরকে এখানে সুলতান মোহাম্মদ জাকারিয়া স্যার সাজেস্ট করেছেন যে আমরা যেন কি করি, আমরা ইনভেস্ট করি কোন জায়গায়, আমরা যেন সেই সকল থিঙ্ক ট্যাঙ্কের বিষয়ে ইনভেস্ট করি। আমরা বিভিন্ন সেমিনার আয়োজন করা বা বিভিন্ন গবেষণা স্পন্সর করা, বিভিন্ন কর্মসূচিতে স্পন্সর করা, বিভিন্ন গবেষণা, বিভিন্ন লেখালেখি, এই সকল ক্ষেত্রের মাধ্যমে আমাদের এই বাংলাদেশকে যাতে ফুটিয়ে তুলতে পারি, সেই ক্ষেত্রে এই জন্য আমাদেরকে কি করেছে, আমাদেরকে বলা হয়েছে যে আমরা যেন এই কাজটা করি। এই কাজটা করলে দেখা যাবে কি, দেখা যাবে যে আমাদের ফ্রুটফুল একটা রেজাল্ট পাওয়া যেতে পারে। এবং আমাদের মতো দেশের যদি দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষায় দীর্ঘমেয়াদী স্বাস্থ্য রক্ষায় যদি আমরা চিন্তা করি, তো তখন স্বার্থ রক্ষায়, তখন আমাদের কিন্তু এইটা ছাড়া আসলে অন্য উপায় চিন্তা করাটা আসলে ঠিক হবে না। কেননা এই ক্ষেত্রে আউটপুটের রেজাল্টটা খুব ভালো। এবার আসি,
যে বর্তমানের যে পরিস্থিতি আর কি, যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি যদি বলি, যে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প এসেছেন, যিনি কি আইসোলে আইসোলেশন আইসোলেশনিস্ট বা বিচ্ছিন্নতাবাদী। আমেরিকা ফার্স্ট যার নীতি, আমেরিকা ফার্স্ট নীতি বলতে কি, যে অনেকটা রক্ষণশীল, অনেক বেশি রক্ষণশীল, অনেক বেশি রক্ষণশীল হলে নিজের দেশকে নিয়ে সবসময় চিন্তা, যেটা সেটা আমরা অনেক আগে দেখেছি, পরিবেশ ক্ষেত্র, জলবায়ু সংস্থা ক্ষেত্র, অন্যান্য সকল ক্ষেত্রে কি করে, যে তিনি নিজের দেশের স্বার্থ বিবেচনায় অনেক জায়গা থেকে সরে আসে, অনেক জায়গায় ইনভেস্টমেন্টের ব্যাপারে বা ডোনেশনের ব্যাপারে আগ্রহী নয়, আমেরিকা ফার্স্ট নীতিটাকে উনি প্রায়োরিটি দেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু কি এই এই আমাদের বর্তমানের যে আমরা অ্যাপ্রোচটার কথা বললাম, এটা অনেক ক্ষেত্রে যে কাজ করবে, কাজ করার নাও করতে পারে, এই আশঙ্কা অনেকে করে। কিন্তু একটা পজিটিভ দিক হলো কি, যে যুক্তরাষ্ট্রের অন্যান্য সকল নীতি বদলালেও পররাষ্ট্র নীতিটা কিন্তু কি সাধারণত বদলায় না, একই রকম থাকে বা একই অ্যাপ্রোচে কাজ করে। এক্ষেত্রে আমরা যদিও পররাষ্ট্রনীতি ট্রাম্পের সময় একটু চেঞ্জ হতে পারে, যেটা আশা করা যায়, যে ইউক্রেন যুদ্ধ বা ন্যাটো, জাতিসংঘ বা ডাব্লিউটিও এই সকল ক্ষেত্রে বিভিন্ন রক্ষণশীল পররাষ্ট্রনীতির ব্যাপারটা যুক্তরাষ্ট্রের খেয়াল করা যায়। কিন্তু তারপরও আশা করা যায় যে লবিস্ট নিয়োগের থেকে যদি আমরা ওইভাবে ওই ইকোসিস্টেমের মধ্যে ঢুকে কাজটা করতে পারি, তাহলে সেই কাজটা কি ফলপ্রসূ হতে পারে। এর কারণ কি? এর কারণ হিসেবে দেখা যায় রিসেন্টলি বার্মা অ্যাক্ট নামের একটা অ্যাক্ট রয়েছে, যেটা কি নাকি মিয়ানমারের সামরিক জান্তার মানবাধিকার লঙ্ঘন এই বিষয়ে একটা অ্যাক্ট করেছে। আসলে যতটা না দেখা হচ্ছে এটা মিয়ানমারের সামরিক জান্তার মানবাধিকার লঙ্ঘন বিষয়, তার থেকে বেশি বিষয় হচ্ছে কি, চীন এবং মিয়ানমারের সম্পর্ক হওয়ার কারণে, চীন এবং মিয়ানমারের সম্পর্ক হওয়ার কারণে সামুদ্রিক যে বাণিজ্য পথ ঘিরে সেখানে যুক্তরাষ্ট্রের একটা বিশাল ইন্টারেস্ট আছে, এবং তারই একটা প্রতিফলন স্বরূপ এই বার্মা অ্যাক্ট এবং এটাকে কার্যকর করা। তো এই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু কি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেই হিসেবে। তো যদি আমরা এরকম বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের গ্রুপের মাধ্যমে সেই ক্ষেত্রে স্পন্সর করে বা সেক্ষেত্রে যদি বিনিয়োগ করে আমরা যদি আমাদের স্বার্থ হাসিলের একটা ব্যবস্থা করতে পারি, তো সেটা আমাদের জন্য কি হবে, আমাদের জন্য আসলে অন্যান্য অন্যান্য ব্যবস্থা থেকে বেশি ইফেক্টিভ হবে। পৃথিবীর আসলে সকল দেশই কি নিজ নিজ স্বার্থ বিবেচনা করে, বিভিন্ন সম্ভাবনা থাকে, বিভিন্ন ঝুঁকি থাকে, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা সকল ক্ষেত্রে কি নিজের স্বার্থটার কথা আগে চিন্তা করা হয়। তো বাংলাদেশের উচিত কি সেই দর কষাকষিতে যাতে আমরা একটু এগিয়ে থাকতে পারি সেই ব্যাপারে আমাদের সবসময় চিন্তা করা, বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ করা, বাংলাদেশের জিএসপি সুবিধাটাকে যেন বাদ না দেয়, এটা যাতে পুনর্বহাল করা হয়, পোশাক খাতকে যাতে এর মধ্যে অন্তর্ভুক্ত করে জিএসপি ক্ষেত্রে, কেননা যুক্তরাষ্ট্রে এন্টি ডাম্পিং সিস্টেম খুব বেশি প্রচলিত হয় ট্রাম্পের সময়, সেটা যাতে আমাদের ক্ষেত্রে না করা হয়। হ্যাঁ, তারপরে মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করা, প্রযুক্তি স্থানান্তর করা, এই সকল ক্ষেত্রে যেন আমরা শিক্ষা ক্ষেত্র, গবেষণা ক্ষেত্র আমরা যাতে বেশি সুবিধা পেয়ে যেতে পারি, এই জন্য আমাদের সর্বদাই চিন্তা করতে হবে। নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের বাংলাদেশে কিভাবে নিজেদের দীর্ঘমেয়াদী স্বার্থ হাসিল এবং সুরক্ষা করতে পারবে, সেটা অনেকাংশ নির্ভর করবে বাংলাদেশের নীতি নির্ধারকদের যুক্তরাষ্ট্রীয় নীতি প্রণয়ন পদ্ধতি সম্পর্কে সম্যক বোঝাপড়া এবং সেভাবে দীর্ঘমেয়াদী কর্মকৌশল প্রণয়ন দক্ষতার প্রজ্ঞার উপরে। তো এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে।